সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। টাইপ 2, মার্কস 3, পৃষ্ঠা 50। প্রশ্ন 1, বচনের বিরোধিতার বৈশিষ্ট্যগুলি কি তা উল্লেখ করো। উত্তর, বিরোধিতার বৈশিষ্ট্য। তর্কবিদ্যায় বচনের বিরোধিতার যে সংজ্ঞা দেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে বচনের বিরোধিতার ক্ষেত্রে নিচের বৈশিষ্ট্যগুলি দেখা যায়। 1, বচনের বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন দেখা যায়, কারণ একটি মাত্র বচনের ক্ষেত্রে বিরোধিতার সম্পর্কটিকে কখনোই প্রতিষ্ঠা করা যায় না। বিরোধিতার অর্থই হলো একটি বচনের সঙ্গে আরেকটি বচনের বিরোধিতা। 2, বিরোধিতার ক্ষেত্রে যে দুটি বচন দেখা যায় সে দুটি বচন হলো সমজাতীয় বা সমপর্যায়ের। 3, বিরোধিতার ক্ষেত্রে যে দুটি বচন দেখা যায় সে দুটি বচন সমজাতীয় বলেই তাদের উদ্দেশ্য এবং বিদেহ একই হয়। বচন দুটির উদ্দেশ্য বিদেহ তাই পারস্পরিকভাবে ভিন্ন ভিন্ন হতে পারে না। 4, বচনের বিরোধিতায় অর্থ হলো তা এক ধরনের সম্পর্ক। এরূপ সম্পর্কটি বিভিন্ন ধরনের হতে পারে। 5, বিরোধিতার ক্ষেত্রে যে দুটি বচনের উল্লেখ করা হয় সেই দুটি বচন গুণের দিক থেকে ভিন্ন হতে পারে, পরিমাণের দিক থেকেও ভিন্ন হতে পারে, আবার গুণ ও পরিমাণ উভয় দিক থেকেই ভিন্ন হতে পারে। 6, যে দুটি বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক দেখা যায় সে দুটি বচনের মধ্যে একটি সত্যতা থেকে আরেকটি সত্যতা নিরূপণ করা যায়, অর্থাৎ এই দুটি বচনের মধ্যে সত্য মিথ্যা সম্পর্ক দেখা যায়। 7, বচনের বিরোধিতার উপর নির্ভর করে বিরোধ অনুমানের বিষয়টি পরিলক্ষিত হয়, অর্থাৎ বিরোধ অনুমানের ক্ষেত্রে বিরোধিতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 8, বচনের বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির মধ্যে যে কোনো ধরনের সম্পর্ক দেখা যাক না কেন একটি বচনকে অপরটি বিরোধী বচন রূপে গণ্য করা হয়। 9, বচনের বিরোধিতা হলো এক প্রকারের যৌক্তিক সম্পর্ক, লজিক্যাল রিলেশন, কারণ একটি বচন অপর বচনটির সঙ্গে যে কোনো দৃষ্টিভঙ্গির দিক থেকে যুক্তিযুক্তভাবে সম্পর্কিত, কখনোই অযৌক্তিকভাবে নয়। প্রশ্ন 2, অসম বিরোধিতা কি উদাহরণ সহ আলোচনা করো। উত্তর, অসম বিরোধিতা দুটি বচনের একই উদ্দেশ্য বিধেয় হওয়া সত্ত্বেও বচন দুটির মধ্যে যদি গুণের কোনো পার্থক্য না থেকে শুধুমাত্র পরিমাণের পার্থক্য দেখা যায় তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলা হয় অসম বিরোধিতা। এই ধরনের বিরোধিতা দেখা যায় সামান্য সদর্থক তথা এ বচন ও বিশেষ সদর্থক তথা আই বচন দুটির মধ্যে, অথবা সামান্য নঞ্চর্থক তথা ই বচন ও বিশেষ নঞ্চর্থক তথা ও বচন দুটির মধ্যে। অসম বিরোধিতার ক্ষেত্রটি তাই এ এবং আই বচন দুটি অথবা ই এবং ও বচন দুটির মধ্যে সীমাবদ্ধ। উদাহরণ 1, সকল মানুষ হয় পশু ব্র্যাকেটে এ প্রথম বচন। এরপর কোনো কোনো মানুষ হয় পশু ব্র্যাকেটে আই দ্বিতীয় বচন। উদাহরণ 2, সকল এস হয় পি ব্র্যাকেটে এ প্রথম বচন। কোনো কোনো এস হয় পি ব্র্যাকেটে আই দ্বিতীয় বচন। ব্যাখ্যা, এই দুটি উদাহরণের ক্ষেত্রে দেখা যায় যে বচন দুটি উভয়ই সদর্থক হওয়া সত্ত্বেও উভয়ের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য আছে, কারণ প্রথম বচন দুটি যেখানে সামান্য বচন রূপে গণ্য সেখানে দ্বিতীয় বচন দুটি বিশেষ রূপে গণ্য। উদাহরণ 3, কোনো পাগল নয় বুদ্ধিমান
ব্র্যাকেটে ই প্রথম বচন। কোনো কোনো পাগল নয় বুদ্ধিমান, ব্র্যাকেটে ও দ্বিতীয় বচন। উদাহরণ 4, কোনো এস নয় পি, ব্র্যাকেটে ই প্রথম বচন। কোনো কোনো এস নয় পি, ব্র্যাকেটে ও দ্বিতীয় বচন। ব্যাখ্যা। 3 নম্বর এবং 4 নম্বর উদাহরণ দুটিতে দেখা যায় যে উভয় ক্ষেত্রেই বচন দুটি নঞ্চর্থক বা নাবাচক হওয়া সত্ত্বেও উভয়ের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য দেখা যায়। কারণ প্রথম বচন দুটি যেখানে সামান্য রূপে গণ্য, সেখানে দ্বিতীয় বচন দুটি বিশেষ রূপে গণ্য। এদের পরিমাণ অসম বলে তাই তাদের সম্পর্ককে বলা হয় অসম বিরোধিতা। প্রশ্ন 3, বিরুদ্ধ বিরোধিতা কি, উদাহরণসহ আলোচনা করো। উত্তর। বিরুদ্ধ বিরোধিতা দুটি বচনের একই উদ্দেশ্য বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে গুণ এবং পরিমাণ এই উভয় দিক থেকেই পার্থক্য দেখা যায়, তাহলে তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক পরিলক্ষিত হয় সেই সম্পর্ককেই বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। এই ধরনের বিরোধিতা দেখা যায় সামান্য সদর্থক তথা এ বচন ও বিশেষ নঞ্চর্থক তথা ও বচন দুটির মধ্যে, অথবা সামান্য নঞ্চর্থক তথা ই বচন ও বিশেষ সদর্থক তথা আই বচন দুটির মধ্যে। বিরুদ্ধ বচনের বিরোধিতার ক্ষেত্র তাই এ এবং ও অথবা ই এবং আই বচন দুটির মধ্যে সীমাবদ্ধ। পৃষ্ঠা 51। উদাহরণ 1, সকল পুস্তক হয় জ্ঞানদায়ক, ব্র্যাকেটে এ প্রথম বচন। কোনো কোনো পুস্তক নয় জ্ঞানদায়ক, ব্র্যাকেটে ও দ্বিতীয় বচন। উদাহরণ 2, সকল এস হয় পি, ব্র্যাকেটে এ প্রথম বচন। কোনো কোনো এস নয় পি, ব্র্যাকেটে ও দ্বিতীয় বচন। ব্যাখ্যা। এই দুটি উদাহরণের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম বচন দুটি সার্বিক হ্যাঁ বাচক রূপে গণ্য, কিন্তু দ্বিতীয় বচন দুটি বিশেষ নাবাচক রূপে গণ্য। সে কারণেই বলা যায় যে দুটি উদাহরণের ক্ষেত্রেই বচন দুটির মধ্যে গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য আছে। উদাহরণ 3, কোনো পশু নয় চিকিৎসক, ব্র্যাকেটে ই প্রথম বচন। কোনো কোনো পশু হয় চিকিৎসক, ব্র্যাকেটে আই দ্বিতীয় বচন। উদাহরণ 4, কোনো এস নয় পি, ব্র্যাকেটে ই প্রথম বচন। কোনো কোনো এস নয় পি, ব্র্যাকেটে আই দ্বিতীয় বচন। ব্যাখ্যা। এই 3 নম্বর ও 4 নম্বর উদাহরণ দুটিতে দেখা যায় যে দুটি উদাহরণের ক্ষেত্রেই প্রথম বচন দুটি সার্বিক না বাচক, কিন্তু দ্বিতীয় বচন দুটি বিশেষ হ্যাঁ বাচক হওয়ায় উভয়ের মধ্যে গুণ ও পরিমাণ দুদিক থেকেই পার্থক্য দেখা যায়। এরূপ বচনগুলি তাই সব দিক থেকেই বিরোধী। সে কারণেই এই ধরনের বচনগুলির সম্পর্ককে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। প্রশ্ন 4, বচনের বিরোধিতা কাকে বলে, উদাহরণসহ আলোচনা করো। উত্তর। দুটি নিরপেক্ষ বচনের একই উদ্দেশ্য এবং বিধেয় থাকা সত্ত্বেও যদি বচন দুটির মধ্যে শুধুমাত্র গুণ অথবা শুধুমাত্র পরিমাণ নতুবা গুণ ও পরিমাণ এই উভয় দিক থেকেই পার্থক্য দেখা যায়, তবে বচন দুটির মধ্যে যে সম্বন্ধ গড়ে ওঠে সেই সম্বন্ধকেই বলা হয় বচনের বিরোধিতা। যথা, সকল শিক্ষিত ব্যক্তি হন যুক্তিবাদী, ব্র্যাকেটে এ প্রথম বাক্য। কোনো শিক্ষিত ব্যক্তি নন যুক্তিবাদী, ব্র্যাকেটে ই দ্বিতীয় বাক্য। এক্ষেত্রে বচন দুটির উদ্দেশ্য বিধেয় এক, এদের পরিমাণও এক, কিন্তু এদের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য রয়েছে। সুতরাং এই দুটি বচনের সম্পর্ক হলো বিরোধিতার সম্পর্ক। উদাহরণ 2, সকল শিক্ষিত ব্যক্তি হন
অন্যায়ের বিরোধী ব্র্যাকেটে এ প্রথম বাক্য। কোনো কোনো শিক্ষিত ব্যক্তি হন অন্যায়ের বিরোধী ব্র্যাকেটে আই দ্বিতীয় বাক্য। এক্ষেত্রে বচন দুটির উদ্দেশ্য বিধেয় এক, এদের গুণও এক, কিন্তু এদের মধ্যে পরিমাণের পার্থক্য রয়েছে। সুতরাং এই দুটি বচনের সম্পর্ক হল বিরোধিতার সম্পর্ক। উদাহরণ 3, সকল ধনী ব্যক্তি হন আত্মম্ভরী ব্র্যাকেটে এ। কোনো কোনো ধনী ব্যক্তি নন আত্মাম্ভরী ব্র্যাকেটে ও। এ দুটি বাক্য। এই দুটি বচনের উদ্দেশ্য বিধেয় এক, কিন্তু বচন দুটির গুণ ও পরিমাণ ভিন্ন ভিন্ন। সুতরাং এই দুটি বচনের সম্পর্ক হল বিরোধিতার সম্পর্ক। প্রশ্ন 5, বচনের বিরোধিতা সম্পর্কে নব্য যুক্তিবিজ্ঞানীদের অভিমত কি তা উল্লেখ করো। উত্তর, বচনের বিরোধিতা সম্পর্কে নব্য মত। প্রথাগত বা সাবেকি তর্কবিদ্যায় 4 প্রকার বচনের বিরোধিতাকে স্বীকার করে নেওয়া হয়েছে। অ্যারিস্টটল বচনের বিরোধিতা রূপে 2 প্রকার বিরোধিতাকে স্বীকার করে নিয়েছেন। এই 2 প্রকার বিরোধিতা হল বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতা। কিন্তু নব্য যুক্তিবিজ্ঞানীরা ব্র্যাকেটে জর্জ বুল, জন ভেন প্রভৃতি বচনের বিরোধিতা বলতে শুধুমাত্র 1 প্রকার বিরোধিতাকেই স্বীকার করেছেন। তাদের মতে বিরোধিতার অর্থ হল সব দিক দিয়ে বিরোধিতা, অর্থাৎ গুণ ও পরিমাণ উভয় দিক থেকেই যে দুটি বচন বিপরীত রূপে গণ্য, সেই দুটি বচনের মধ্যেই বিরোধিতা আছে বলা যায়। আর গুণ ও পরিমাণ এই উভয় দিক থেকে যে দুটি বচন বিপরীত রূপে গণ্য, সেই দুটি বচনের সম্পর্ককে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। সুতরাং একমাত্র বিরুদ্ধ বিরোধিতাকেই স্বীকার করে নেওয়া উচিত, অন্য কোনো প্রকার বিরোধিতাকে নয়। নব্য যুক্তিবিজ্ঞানীরা সাবেকি বিরোধ চতুষ্টয় এবং অরিস্টটলের 2 প্রকার বিরোধিতাকে স্বীকার করেন না। তাদের মতে বিরোধিতা হলো 1 প্রকারের এবং তা হলো বিরুদ্ধ বিরোধিতা। এই বিরুদ্ধ বিরোধিতাই হলো প্রকৃত বিরোধিতা। এছাড়া আর অন্য কোনো প্রকারের বিরোধিতাকে স্বীকার করা সঙ্গত নয়। এই বিরুদ্ধ বিরোধিতার বিষয়টিকে জর্জ বুল নিচের চিত্রটির মাধ্যমে উপস্থাপিত করেছেন। এখানে একটি চিত্র দেওয়া আছে, আধুনিক চতুষ্কোণ। এই চিত্রটিতে দেখা যায় যে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল ও বচন দুটি পরস্পর বিরুদ্ধ রূপে গণ্য, কারণ এ বচনে যে শ্রেণীকে ব্র্যাকেটে সামেশন 2 রোমান 2 শূন্য শ্রেণী রূপে উল্লেখ করা হয়েছে, ও বচনে সেই শ্রেণীকে অশূন্য শ্রেণী রূপে গণ্য করা হয়েছে। আবার ই এবং আই বচন দুটিও পরস্পর বিরুদ্ধ রূপে গণ্য, কারণ ই বচনে যে শ্রেণীটিকে এসপি শূন্য শ্রেণী বলা হয়েছে, সেই একই শ্রেণীকে আই বচনে অশূন্য শ্রেণী বলা হয়েছে। এখানে যে চিত্রটি দিয়েছে, এখানে একটি একটি বর্গক্ষেত্র আছে, চতুর্বর্গক্ষেত্র, 4টি লাইন। এখানে মাঝখানে ক্রস করা হয়েছে। বাঁ দিকের কর্নারে এ ব্র্যাকেটে, তারপরে এসপি ইজ ইকুয়াল টু 0, এবং ডান দিকের ওপরে ব্র্যাকেটে ই এসপি ইকুয়াল টু 0। আর নিচে এর নিচে আই ব্র্যাকেটে এসপি নিচে ব্র্যাকেটে আই এসপি ইজ নট ইকুয়াল টু 0, আর ডান দিকে নিচে ও ব্র্যাকেটে এসপি ইজ নট ইকুয়াল টু 0।
প্রশ্ন 6, বিপরীত বিরোধ অনুমান কি? উদাহরণ সহ আলোচনা করো। উত্তর, বিপরীত বিরোধ অনুমান যে অমাধ্যম অনুমানে একই উদ্দেশ্য বিধেয় যুক্ত পারস্পরিকভাবে বিপরীত বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচনের মধ্যে একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অপর বচনটির সত্যতা বা মিথ্যাত্ব যখন অনুমান করা হয় তখন সেই অনুমানকেই বলা হয় বিপরীত বিরোধ অনুমান। পৃষ্ঠা 52। উদাহরণ, সকল খেলোয়াড় হয় উদ্দীপনা যুক্ত ব্র্যাকেটে এ প্রথম বচন বা যুক্তি বাক্য। তার পাশে লেখা আছে সত্য হলে। সুতরাং কোনো খেলোয়াড় নয় উদ্দীপনা যুক্ত ব্র্যাকেটে ই দ্বিতীয় বচন বা সিদ্ধান্ত, এটা হচ্ছে মিথ্যা হবে, মানে ওপরেরটা সত্য হলে এটা মিথ্যা হবে। ব্যাখ্যা, এখানে এই সামান্য বচন দুটির উদ্দেশ্য বিধেয় এক হওয়া সত্ত্বেও এদের মধ্যে গুণের পার্থক্য রয়েছে। সে কারণে এই দুটি বচনের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক দেখা যায় তা হলো বিপরীত বিরোধিতার সম্পর্ক। এরূপ বিরোধিতার সম্পর্কের ফলে প্রথম বচনটিকে যদি সত্য বলে ধরে নেওয়া হয় তাহলে দ্বিতীয় বচনটিকে মিথ্যা বলে অনুমান করা যায়। বিপরীত বিরোধিতার ওপর প্রতিষ্ঠিত বলেই এই ধরনের অনুমানকে বলা হয় বিপরীত বিরোধ অনুমান। প্রশ্ন 7, আইন অধীন বিপরীত বিরোধ অনুমান কি? উদাহরণ সহ আলোচনা করো। উত্তর, অধীন বিপরীত বিরোধ অনুমান যে অমাধ্যম অনুমানে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত পারস্পরিকভাবে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচনের মধ্যে একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অপর বচনটির সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা হয় তখন সেই অনুমানকেই বলা হয় অধীন বিপরীত বিরোধ অনুমান। উদাহরণ, কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্র্যাকেটে আই প্রথম বচন। সুতরাং কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্র্যাকেটে ও দ্বিতীয় বচন। তারপরে লেখা আছে প্রথম বচনটি মিথ্যা হলে আরও দিয়ে লেখা আছে দ্বিতীয় বচনটি সত্য হবে। ব্যাখ্যা, এখানে এই বিশেষ বচন দুটির উদ্দেশ্য বিধেয় এক হওয়া সত্ত্বেও বচন দুটির মধ্যে গুণের পার্থক্য রয়েছে। সে কারণেই বলা যায় যে এই দুটি বচনের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক দেখা যায় তা হলো অধীন বিপরীত বিরোধিতা। এরূপ বিরোধিতার ওপর ভিত্তি করেই প্রথম বচনটির মিথ্যাত্ব থেকে দ্বিতীয় বচনটির সত্যতা অনুমান করা যায়। অধীন বিপরীত বিরোধিতার ওপর ভিত্তি করে এরূপ অনুমানটি গঠিত বলেই এই ধরনের অনুমানকে বলা হয় অধীন বিপরীত বিরোধ অনুমান। প্রশ্ন 8, বিরুদ্ধ বিরোধ অনুমান কাকে বলে? উত্তর, বিরুদ্ধ বিরোধ অনুমানের সংজ্ঞা যে অমাধ্যম অনুমানে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত পারস্পরিকভাবে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্কে আবদ্ধ দুটি বচনের মধ্যে একটি সত্যতা বা মিথ্যাত্ব থেকে অপরটি সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা হয় সেই অনুমানকেই বলা হয় বিরুদ্ধ বিরোধ অনুমান। এই ধরনের অনুমান দেখা যায় এ এবং ও আর ই এবং আই বচন জোড়ের মধ্যে। উদাহরণ, সকল ধনী হয় অহংকারী ব্র্যাকেটে এ প্রথম বচন যুক্তি বাক্য সত্য ব্র্যাকেটে টি। সুতরাং কোনো কোনো ধনী নয় অহংকারী ব্র্যাকেটে ও দ্বিতীয় বচন সিদ্ধান্ত। অ্যারো দিয়ে ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে লেখা আছে মিথ্যা বা ফলস। ব্যাখ্যা, এখানে বচন দুটির মধ্যে প্রথমটি হলো এ বচন এবং দ্বিতীয়টি হলো ও বচন। এই দুটি বচনের উদ্দেশ্য বিধেয় এক,
কিন্তু এদের মধ্যে গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য রয়েছে। এই দুটি বচনের পারস্পরিক সম্পর্ক হল বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। এইরূপ সম্পর্কের ওপর ভিত্তি করেই প্রথম বচনটির সত্যতা থেকে দ্বিতীয় বচনটির মিথ্যাত্ব অনুমান করা যায়। বিরুদ্ধ বিরোধিতার সম্পর্কের ওপর এরূপ অনুমানটি নির্ভরশীল বলেই এই ধরনের অনুমানকে বলা হয় বিরুদ্ধ বিরোধ অনুমান। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। টাইপ 1, মার্কস 2। 1. বিরোধিতার সম্বন্ধ কাকে বলে? যদি দুটি আপতিক শ্রেণী বিষয়ক নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্য বিদেহ একই থাকে, কিন্তু তাদের মধ্যে কেবল গুণের পার্থক্য থাকে, তবে সেই দুটি বচনের মধ্যে পারস্পরিক সম্বন্ধকে বলা হয় বিরোধিতার সম্বন্ধ। 2. গতানুগতিক যুক্তিবিজ্ঞান অনুসারে বচনের বিরোধিতার সম্বন্ধ কত প্রকার ও কি কি? গতানুগতিক যুক্তিবিজ্ঞান অনুসারে বচনের বিরোধিতার সম্বন্ধ 4 প্রকার। তা হল: 1. বিপরীত বিরোধিতার সম্বন্ধ। 2. অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ। 3. অসম বিরোধিতার সম্বন্ধ। 4. বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ। প্রশ্ন 3. বিপরীত বিরোধিতার সম্বন্ধ কাকে বলে? যদি দুটি আপতিক শ্রেণী বিষয়ক সামান্য নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্য বিধেয় একই থাকে, কিন্তু তাদের মধ্যে কেবল গুণের পার্থক্য থাকে, তবে সেই দুই বচনের মধ্যে পারস্পরিক সম্বন্ধকে বলা হয় বিপরীত বিরোধিতার সম্বন্ধ। 4. বিপরীত বিরোধিতার সম্বন্ধের একটি উদাহরণ দাও। A = সকল মানুষ হয় দার্শনিক, আর E = কোনো মানুষ নয় দার্শনিক। 5. প্রশ্ন 5. অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধের একটি উদাহরণ দাও। উত্তর: I. কোনো কোনো কবি হয় দার্শনিক ও কোনো কোনো কবি নয় দার্শনিক। প্রশ্ন 6. অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ কাকে বলে? যদি দুটি আপতিক শ্রেণী বিষয়ক বিশেষ নিরপেক্ষ বচনের মধ্যে কেবল গুণের পার্থক্য থাকে, তবে সেই দুটি বচনের মধ্যে পারস্পরিক সম্বন্ধকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ। 7. অসম বিরোধিতার সম্বন্ধ কাকে বলে? যদি দুটি আপতিক শ্রেণী বিষয়ক নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্য ও বিদেহ একই থাকে, কিন্তু তাদের মধ্যে কেবল পরিমাণের পার্থক্য থাকে, তবে সেই দুটি বচনের মধ্যে পারস্পরিক সম্বন্ধকে বলা হয় অসম বিরোধিতার সম্বন্ধ। পৃষ্ঠা 53। প্রশ্ন 8. অসম বিরোধিতার সম্বন্ধের একটি উদাহরণ দাও। উত্তর: A. সকল কবি হয় দার্শনিক। I. কোনো কোনো কবি হয় দার্শনিক। নাম্বার 9. বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ কাকে বলে? উত্তর: যদি দুটি আপতিক শ্রেণী বিষয়ক নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্য ও বিদেহ এক থাকে এবং তাদের মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তবে তাদের মধ্যে পারস্পরিক সম্বন্ধকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ। 10. বিরুদ্ধ বিরোধিতা সম্বন্ধের উদাহরণ দাও। A. সকল কবি হয় দার্শনিক ও কোনো কোনো কবি নয় দার্শনিক। 11. গতানুগতিক যুক্তি বিজ্ঞান অনুসারে বিরোধিতার চতুষ্কোণটি অঙ্কন করো। এখানে একটি
চতুষ্কোণ অঙ্কন করা হয়েছে। এ বাঁ দিকের ওপরে বাঁ দিকে কোণায় এ, ডান দিকে ই, বাঁ দিকের নিচে আই এবং ডান দিকের নিচে ও। এ এবং ইর মাঝখানে লেখা আছে বিপরীত বিরোধিতার সম্বন্ধ। ই এবং ও এর মাঝখানে লেখা আছে অসম বিরোধিতার সম্বন্ধ। ও এবং আই এর মধ্যে লেখা আছে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ। আর আই এবং এর মাঝখানে লেখা আছে অসম বিরোধিতার সম্বন্ধ। এবারে তাছাড়া আছে দুটি কর্ণ যোগ করা হয়েছে, এ ও এবং আই ই, দুটির ওপরই লেখা আছে বিরুদ্ধ বিরোধিতা। প্রশ্ন 12। অ্যারিস্টটল বচনের বিরোধিতার সম্বন্ধ কিভাবে দিয়েছেন? অ্যারিস্টটলের মতে দুটি আপত্তিক নিরপেক্ষ বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ থাকবে যদি এবং কেবল যদি দুটি বচনের উদ্দেশ্য বিধেয় একই থাকে এবং দুটি বচন একসঙ্গে সত্য হতে না পারে। প্রশ্ন 13। অ্যারিস্টটলের মত অনুসারে বিরোধ চতুষ্কোণটি অঙ্কন করো। এখানে একটি চতুষ্কোণ অঙ্কন করা হয়েছে। এ বাঁ দিকে ওপরে এ, ডান দিকে ও ওপরে, এর নিচে আই, চতুষ্কোণ চারটি কর্নার, আর ও এর নিচে ই। এ এবং ও এর মধ্যে লেখা বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ। আই এবং ইর মাঝখানে লেখা বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ এবং এ এবং ই কর্ণ যোগ করা হয়েছে, সেখানে লেখা আছে বিপরীত বিরোধিতার সম্বন্ধ। নাম্বার 14। অ্যারিস্টটল কেন অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ স্বীকার করেন না? অ্যারিস্টটলের মতে যদি দুটি নিরপেক্ষ বচন একসঙ্গে সত্য হয় তবে তাদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ থাকবে না, কিন্তু দুটি অধীন বিপরীত বিরোধী বচন আই এবং ও একসঙ্গে সত্য হতে পারে, তাই অ্যারিস্টটল অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ স্বীকার করেন না। এটা পৃষ্ঠা 53 পড়া হচ্ছে। নাম্বার 15, 15 নম্বর। অ্যারিস্টটল কেন অসম বিরোধিতার সম্বন্ধ স্বীকার করেন না? অ্যারিস্টটলের মতে যদি দুটি নিরপেক্ষ বচন একসঙ্গে সত্য হয় তবে তাদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ থাকবে না, কিন্তু দুটি অসম বিরোধী বচন একসঙ্গে সত্য হতে পারে, তাই অ্যারিস্টটল অসম বিরোধিতার সম্বন্ধ স্বীকার করেন না। নাম্বার 16। বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধের মধ্যে পার্থক্য কী? বিপরীত বিরোধিতা সম্বন্ধ হয় একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি আপতিক গুণগত পার্থক্যযুক্ত সামান্য বচনের মধ্যে। অপরপক্ষে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ হয় দুটি আপতিক শ্রেণী বিষয়ক একই উদ্দেশ্য বিধেয়যুক্ত গুণ ও পরিমাণের পার্থক্যযুক্ত নিরপেক্ষ বচনের মধ্যে। 17। বিরোধ অনুমান কাকে বলে? যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য সিদ্ধান্তের মধ্যে বচনের বিরোধিতার সম্বন্ধে থাকে এবং আশ্রয়বাক্যের সত্যমূল্য থেকে সিদ্ধান্তের সত্যমূল্য অনুমান করা হয়, সেই অনুমানকে বলা হয় বিরোধ অনুমান। 18। বিরোধ অনুমান কত প্রকার ও কী কী? গতানুগতিক যুক্তিবিজ্ঞান অনুসারে বিরোধ অনুমান 4 প্রকার। তা হল: 1. বিপরীত বিরোধ অনুমান, 2. অধীন বিপরীত বিরোধ অনুমান, 3. অসম বিরোধ অনুমান, 4. বিরুদ্ধ বিরোধ অনুমান। 19. বিপরীত বিরোধ অনুমান কাকে বলে? যে অবরোহমূলক অমাধ্যম অনুমান আশ্রয়বাক্য সিদ্ধান্তের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে এবং আশ্রয়বাক্যের সত্য মূল্য থেকে সিদ্ধান্তের সত্য মূল
অনুমান করা হয় সেই অনুমানকে বলা হয় বিপরীত বিরোধ অনুমান। 20 বিপরীত বিরোধ অনুমানের নিয়মটি কি? দুটি বিপরীত বিরোধী বচনের মধ্যে একটি বচন সত্য হলে অন্য বচনটি মিথ্যা হবে, কিন্তু একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি অনিশ্চিত হবে। একুশ বিপরীত বিরোধ অনুমানের একটি উদাহরণ দাও। এ সকল কবি হয় দার্শনিক, সত্য। সুতরাং ই কোনো কবি নয় দার্শনিক, মিথ্যা। 22 নম্বর অধীন বিপরীত বিরোধ অনুমান কাকে বলে? যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য সিদ্ধান্তের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে এবং আশ্রয়বাক্যের সত্যমূল্য থেকে সিদ্ধান্তে সত্যমূল্য অনুমান করা হয়, সেই অনুমানকে বলা হয় অধীন বিপরীত বিরোধ অনুমান। 23 অধীন বিপরীত বিরোধ অনুমানের নিয়মটি কি? দুটি অধীন বিপরীত বচনের মধ্যে একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি সত্য হবে, কিন্তু একটি বচন সত্য হলে অন্য বচনটি অনিশ্চিত হবে। 24 একটি অধীন বিপরীত বিরোধ অনুমানের উদাহরণ দাও। আই কোনো কোনো কবি হয় বাঙালি, মিথ্যা। ও কোনো কোনো কবি নয় বাঙালি, সত্য। পৃষ্ঠা 54 25 অসম বিরোধ অনুমান কাকে বলে? যে অবরোহমূলক অমাধ্যম অনুমান আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অসম বিরোধিতার সম্বন্ধে থাকে এবং আশ্রয়বাক্যের সত্যমূল্য থেকে সিদ্ধান্তে সত্যমূল্য অনুমান করা হয়, সেই অনুমানকে বলা হয় অসম বিরোধ অনুমান। 26 অসম বিরোধ অনুমানের নিয়মটি লেখো। 1 সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে। আর 2 নম্বর হলো বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটি মিথ্যা হবে, কিন্তু বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটি অনিশ্চিত হবে। নাম্বার 27 বিরুদ্ধ বিরোধ অনুমান কাকে বলে? যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ থাকে এবং আশ্রয়বাক্যের সত্যমূল্য থেকে সিদ্ধান্তের সত্যমূল্য অনুমান করা হয়, সেই অনুমানকে বলা হয় বিরুদ্ধ বিরোধ অনুমান। 28 বিরুদ্ধ বিরোধ অনুমানের নিয়মটি কি? দুটি বিরুদ্ধ বচনের মধ্যে একটি বচন সত্য হলে অন্য বচনটি মিথ্যা হবে এবং একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি সত্য হবে। 29 বিরুদ্ধ বিরোধ অনুমানের একটি উদাহরণ দাও। এ = সকল দার্শনিক হয় মানুষ, সত্য। সুতরাং ও কোনো কোনো দার্শনিক হয় মানুষ ড্যাশ, মিথ্যা। 30 অসম বিরোধ অনুমানের একটি উদাহরণ দাও। এ = সকল মানুষ হয় মরণশীল জীব, সত্য। সুতরাং আই = কোনো কোনো মানুষ হয় মরণশীল জীব, সত্য। 31 অতিবর্তী ও অনুবর্তী অসম বিরোধিতার সম্বন্ধ কাকে বলে? অসম বিরোধিতার সম্বন্ধের ক্ষেত্রে যদি বিশেষ বচন থেকে সামান্য বচনের সম্বন্ধের দিকে যাওয়া হয় তবে তা হবে অতিবর্তী বিরোধিতার সম্বন্ধ। আবার সামান্য বচন থেকে যদি বিশেষ বচনটির সম্বন্ধের দিকে যাওয়া যায় তবে তা হবে অনুবর্তী অসম বিরোধিতার সম্বন্ধ। 32 অসম বিরোধিতার সম্বন্ধকে একমুখী সম্বন্ধ বলা হয় কেন? অসম বিরোধিতার ক্ষেত্রে দুটি অসম বিরোধী বচনের মধ্যে সম্বন্ধ পারস্পরিক নয়, কেননা
সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হবে, কিন্তু বিশেষ বচন সত্য হলে সামান্য বচন সত্য নাও হতে পারে। তাই অসম বিরোধিতার সম্বন্ধ উভয়মুখী নয়, পারস্পরিক নয়, একমুখী সম্বন্ধ। 33 নম্বর। নব্য যুক্তিবিজ্ঞান অনুসারে ব্র্যাকেটে বুলীয় মত অনুসারে বিরোধ চতুষ্কোণটি আঁকো। এখানে একটি চতুষ্কোণ আঁকা হয়েছে, এ ই ও আই। ওপরে বাঁ দিকে এ এবং ডান দিকে ই, এবং প্রত্যেকটির মধ্যে দুটি করে বৃত্ত একটি আরেকটির মধ্যে দিয়ে গেছে। প্রথমটিতে আছে, প্রথম বৃত্তটি হরাইজন্টাল লাইন দেওয়া আছে, এবং ইতে যে দুটি বৃত্ত একটি অপরটির মধ্যে দিয়ে গেছে, মাঝখানটায় ড্যাশ আছে বা শেড বলা যায় আছে। আই এর নিচে, আই এর পাশে যে দুটি বৃত্ত একটি অপরটির মধ্যে দিয়ে গেছে, ওটার দুটি কমন ইয়েটাতে, কমন জায়গায় একটি ক্রস চিহ্ন দেওয়া আছে। এবং ওর নিচে যে দুটি বৃত্ত একটি অপরটির মধ্যে দিয়ে গেছে, ওখানে বাঁ দিকের বৃত্তটি ওখানে ক্রস চিহ্ন দেওয়া আছে। আর দুটি কর্ণ যোগ করা হয়েছে, যেখানে বিরুদ্ধ বিরোধিতা লেখা আছে। 34 নম্বর। নব্য যুক্তিবিজ্ঞান অনুসারে বিপরীত বিরোধিতা সম্বন্ধ স্বীকার করা হয় না কেন? বিপরীত বিরোধিতার নিয়ম অনুসারে দুটি বিপরীত বচন একসঙ্গে সত্য হতে পারে না, কিন্তু নব্য যুক্তিবিজ্ঞান অনুসারে দুটি বিপরীত বিরোধী বচন শূন্যতাবশত সত্য হয়, তাই তাদের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ স্বীকার করা হয় না। 35 নব্য যুক্তিবিজ্ঞান অনুসারে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ স্বীকার করা হয় না কেন? অধীন বিপরীত বিরোধিতার নিয়ম অনুসারে দুটি অধীন বিপরীত বচন একসঙ্গে মিথ্যা হতে পারে না, কিন্তু নব্য যুক্তিবিজ্ঞান অনুসারে দুটি অধীন বিপরীত বিরোধী বচন শূন্যতাবশত একসঙ্গে মিথ্যা হতে পারে বলে নব্য মতে আইন বিপরীত বিরোধিতার সম্বন্ধ স্বীকার করা হয় না। 36 নম্বর। নব্য যুক্তিবিজ্ঞান অনুসারে অসম বিরোধিতার সম্বন্ধ স্বীকার করা হয় না কেন? অসম বিরোধিতার নিয়ম অনুসারে সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু নব্য মতে সামান্য বচনটি শূন্যতাবশত সত্য হলে বিশেষ বচন শূন্যতাবশত মিথ্যা হয়। তাই নব্য যুক্তিবিজ্ঞান অনুসারে অসম বিরোধিতার সম্বন্ধ স্বীকার করা হয় না। 37 নম্বর। এ বচনের বিপরীত বিরোধী বচনের বিরুদ্ধ বচন কি হবে? এ বচনের বিপরীত বিরোধী বচন ই বচন, ই বচনের বিরুদ্ধ বচন হলো আই বচন। 38 ই বচনের বিরুদ্ধ বচনের অধীন বিপরীত বচন কি হবে? উদাহরণ দিয়ে দেখাও। ই কোনো মানুষ নয় পশু। আই কোনো কোনো মানুষ হয় পশু, এটি বিরুদ্ধ বচন। ও কোনো কোনো মানুষ নয় পশু, আইন অধীন বিপরীত বিরোধী বচন। 39 নম্বর। ও বচনের বিরুদ্ধ বচনের বিপরীত বিরোধী বচন কি হবে? ও বচনের বিরুদ্ধ বচন এ বচন, আর এ বচনের বিপরীত বচন হলো ই বচন।